আচ্ছা, তো আদর্শ গ্যাসের প্রথম ক্লাসে আমরা দেখছিলাম গ্যাসের সূত্রাবলী, চারটা গ্যাসের সূত্রাবলী ছিল। আর সেকেন্ড ক্লাসে দেখছিলাম ওই সূত্রাবলীর উপর বেস করে যে যত টাইপের ম্যাথ গুলো ছিল ওইগুলো হচ্ছে আমরা দেখছি। তো আজকে আমরা নতুন টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ভ্যালোসিটি অফ গ্যাস মলিকিউল, অর্থাৎ গ্যাস অণুর যে বেগ। তো আমরা তো জানি যে গ্যাস অণুগুলা হচ্ছে মানে অনবরত ছোটাছুটি করতে থাকে। তো তাদের কিন্তু একটা ভ্যালোসিটি থাকে। তো আমরা ওই ভ্যালোসিটি নিয়ে হচ্ছে আজকে পড়াশোনা করবো। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো যে ভ্যালোসিটি অফ গ্যাস মলিকিউল। তো এটার মধ্যে যদি আসি, তো আমরা প্রথমে ধরো একটা থ্রি ডাইমেনশনাল একটা জায়গা চিন্তা করলাম। এটা ধরো একটা কিউব, এর ভিতরে ধরো ফাঁকা জায়গা আছে এবং ওই ফাঁকা জায়গায় ধরো কিছু পরিমাণ হচ্ছে গ্যাস আছে। হ্যাঁ, একটা আছে আবদ্ধ একটা কিউব আর কি। তো ধরো ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে। তো আমরা ধরো গ্যাসের মলিকিউল গুলো যদি একটু দেখাইতে চাই, ধরো এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্যাস মলিকিউল। আমরা এখানে কয়েকটা গ্যাস মলিকিউল চিন্তা করলাম থ্রি ডাইমেনশনাল স্পেসের ভিতরে। ওকে, হুম, তো ধরো এগুলো হচ্ছে গ্যাস মলিকিউল গুলো। তো এই গ্যাস মলিকিউল গুলো কি যে প্রত্যেকটারই কিন্তু এক একটা করে নিজস্ব ভ্যালোসিটি থাকবে, তাই তো? হুম, ঠিক আছে। এক একটা ভ্যালোসিটি থাকবে। আচ্ছা, তো ধরো আমরা বললাম যে এই যে কণাটা তার ভ্যালোসিটি ধরো এদিক বরাবর, এবং প্রত্যেকটা কণার ভ্যালোসিটি কিন্তু ডিরেকশন কিন্তু একই দিকে হবে না, যে এক এক কণার ভ্যালোসিটি ডিরেকশন এক এক দিকে হবে। তারপর ধরো এটার ডিরেকশন আমি এদিক বরাবর বললাম, যে কোনো হুম, একদিকে বললে হয়েছে। ধরো এটার ডিরেকশন আমি এদিক বরাবর বললাম। এরকম আমরা কয়েকটা নাম দিই। ধরো এক দুই, ধরো আরেকটা দেখাই, যে এরকম বিভিন্ন কণার ভ্যালোসিটি ডিরেকশন হচ্ছে বিভিন্ন দিকে। ওকে, তো এবার আসি যে ধরো ভ্যালোসিটি গুলোকে আমরা যদি কিছু নাম দিই, তাই হচ্ছে ধরো এটার নাম দিলাম হচ্ছে আমরা C1, এটার নাম দিলাম ধরো C2, এটার নাম দিলাম হচ্ছে C3, এটার নাম দিলাম হচ্ছে C4। এভাবে প্রত্যেকটা কণার কিন্তু তাদের নিজস্ব ভ্যালোসিটি থাকবে। আচ্ছা, তো এখন এই ভ্যালোসিটি গুলার কয়েকটা টার্ম আছে। যেমন এগুলো আমরা ছোট ক্লাসে মনে হয় শিখে আসছি। যেমন গড় বেগ। ধরো গড় বেগের কথাই হুম, যদি বলি, বা আমরা যদি বলি ধরো এভারেজ ভ্যালোসিটি। হুম, হ্যাঁ, গড় বেগ, গড় বেগ বা হচ্ছে ধরো আমরা বললাম কি এভারেজ ভ্যালোসিটি, এভারেজ ভ্যালোসিটি, ভ্যালোসিটি। আচ্ছা, তো গড় বেগের জন্য আমার ফর্মুলাটা তাহলে কেমন দাঁড়াবে একটু খেয়াল করো। যে আচ্ছা, যতগুলা কণা আছে প্রত্যেকটা কণার বেগ গুলারে আমি যোগ করব, এবং যতগুলা কণা আমি কাউন্ট করতেছি সেই নাম্বারটা দিয়ে হচ্ছে ভাগ করে দিব। ঠিক আছে। তাহলে আমার হুম, ব্যাপারটা কেমন দাঁড়াইতেছে খেয়াল করো। যে ধরো আমরা এখানে কতগুলা কণা চিন্তা করলাম, ধরো আমরা এখানে এন সংখ্যক কণা চিন্তা করলাম, কারণ এখানে তো অনেকগুলা কণাই হুম, পসিবল। তো ঠিক গড় আছে। বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সি বার দিয়ে হচ্ছে প্রকাশ করি। তাহলে ধরো আমরা এখানে বললাম কি C1 প্লাস C2 প্লাস C3, এভাবে কত পর্যন্ত চলবে? ডট ডট আমরা সি সিএন। চলবে Cn পর্যন্ত। আর নিচে কত হবে? এন সংখ্যক, মানে যতগুলা আমার এখানে গ্যাস মলিকুল আমি কনসিডার করতেছি তাদের যে নাম্বার সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে আমি এখানে এভারেজ ভ্যালোসিটিটা কাউন্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা আসি হচ্ছে আরেকটা টার্মের মধ্যে, সেটা হচ্ছে আমাদের গড় বর্গবেগ। গড় বড় বর্গবেগ, বড় গড় বর্গবেগ। তার মানে কি? গড় বর্গবেগ তার মানে আমি হুম, আমি হচ্ছে প্রথমে যে ব্যাগগুলা থাকবে তাদের হচ্ছে বর্গ করব, তারপর ওই হুম, বর্গগুলার গড় নিব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা, যে গড় বর্গবেগ। তাহলে ধরো এটাকে যদি আমি সাধারণ টার্মে যদি প্রকাশ করতে চাই, তাহলে কি আমি প্রথমে কি নেবো? মানে বর্গটা নিব। বর্গ নিয়ে হুম, তারপর হচ্ছে গড় নিব। তাহলে ঠিক আছে। প্রথমে বর্গ করব তারপর গড় নিব। তাহলে ব্যাপারটাকে কিভাবে লেখা যায়? এই যে প্রথমে বর্গ করলাম C² তারপর হচ্ছে হুম, এগুলোর আমি গড় হুম, নিলাম। ওকে। তাহলে দেখো ব্যাপারটা তাহলে কেমন দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে একটা দাগ দিলাম। ওকে, তাহলে উপরে কি হবে? এগুলারে আমি বর্গ এবারে করব। স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার। C1 হুম, স্কোয়ার, হ্যাঁ এরকম আসবে C2² প্লাস C3 হুম, স্কোয়ার প্লাস এভাবে চলতে চলতে লাস্টে হবে Cn তার উপর স্কোয়ার। সিএন স্কোয়ার। হুম, তার নিচে কি হবে? যে নাম্বারটা, এন। ওকে। যে আমি কত দিয়ে তাকে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, তো এগুলো একক গুলা আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি। তো দেখো হুম, এভারেজ ভ্যালোসিটির একক কি হবে? আমার বেগের একক কি? মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড। হুম, আর বর্গ বেগের একক মিটার কি হবে স্কোয়ার কি? পার সেকেন্ড স্কোয়ার। মিটার। মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের দুইটা টার্ম হলো, একটা হচ্ছে এভারেজ ভ্যালোসিটি আর একটা হচ্ছে গড় বর্গবেগ। হ্যাঁ, গড় বর্গবেগ ঠিক মানে আছে। হচ্ছে প্রত্যেকটা বেগের বর্গ করব, যোগ করব, তারপর হচ্ছে গড় নিব। আচ্ছা, তারপর আসি 3 নাম্বার হচ্ছে আমাদের আরেকটা টার্ম থাকবে, সেটা হচ্ছে তাহলে আমরা দেখলাম গড় বেগ হইলো, গড় বর্গবেগ হইলো, আরেকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল। বর্গমূল আচ্ছা, গড় একই বর্গবেগ। সিস্টেম। হুম, তো এটার মানে হচ্ছে আমি যেই গড় বেগটা ক্যালকুলেট করছি তাকে হচ্ছে জাস্ট আমি রুট করে দিব, তাহলে আমি বর্গ। গড় বর্গবেগটা পাই যাবো। বা এটার ইংলিশ নাম হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, বা হচ্ছে এটাকে RMS বলে আর কি। ও তো আচ্ছা এটার আচ্ছা, রুট মিন রিপ্রেজেন্টেশনটা স্কোয়ার। কেমন হবে আমরা একটু দেখি। তাহলে আমরা আমরা হচ্ছে প্রথমে গড় বর্গবেগটা কাউন্ট করবো, তাহলে C² বার। এই গড় হুম, বর্গবেগের যদি রুট করে দিই তাহলে কিন্তু আমি বর্গমূল গড় বর্গবেগ পাই যাবো। বা এটাকে আমি বলতে পারি CRMS, CRMS, সিআরএমএস। এই এটাই সেই জিনিসটা সিআরএমএস। CRMS। আচ্ছা, তো এখন এটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? এটাও আগের মতো। তাইলে হুম, আমরা জাস্ট জাস্ট এখানে একটা ঠিক আছে, এর আগেরটার উপরে হোল একটা রুট রুট দিলে হয়ে দিয়ে যাবে। দিব। হ্যাঁ, রুট দিব, আর বাকি যা আছে সবকিছু আমার এখানে আগের মতো সিমিলার থাকবে। তাইলে এখানে কি থাকবে? C1² প্লাস
হুম, C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট ডট থাকবে হচ্ছে CN হুম, পর্যন্ত, আর নিচে হচ্ছে আমি N দিয়ে ভাগ করে দিব। হুম। তাহলে এটার এককটা তাহলে কি হবে আমার আগের মতোই মিটার পার সেকেন্ড। মিটার 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 পার পার সেকেন্ড। সেকেন্ড, কারণ আমি রুট করে দিচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের ভেলোসিটি অফ গ্যাস মলিকুলের তিনটা টার্ম, একটা হচ্ছে গড় বেগ, আরেকটা হচ্ছে গড় বর্গবেগ, আরেকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, তো হুম, এখন ধরো আমাকে যদি বলে যে একটা জায়গার মধ্যে ধরো আমার কিছু পরিমাণ গ্যাস আছে, ওই গ্যাসের হুম, মলিকিউল গুলার ব্যাগ কত, ধরো আমাকে যদি এরকম যদি র্যান্ডমলি কোশ্চেন করে যে ব্যাগ কত, তখন কিন্তু আমি এই তিনটার মধ্যে আমি গ্যাসের ব্যাগ বলতে আমি লাস্টটাকে বুঝবো যে RMS ব্যাগ হুম, কি। ঠিক আছে, তো আমরা এটা স্ট্যান্ডার্ড আর কি, যে আমরা এটাই ধরে নিব যে গ্যাসের ব্যাগটা মানে গ্যাস মলিকুলটা কোন বেগে ছোটাছুটি করতেছে, CRMS বেগে, এই বেগে হচ্ছে ছোটাছুটি করতেছে। ঠিক আছে, ওকে তো এটা নিয়ে হচ্ছে আমরা আরো বিস্তারিত পড়াশোনা করবো একটু পরে, আমরা আস্তে আস্তে ওকে যাই। তো এতটুকু আশা করি ক্লিয়ার, আমরা হচ্ছে পরের টপিকে যাই। তো আজকের ক্লাসটা মেইনলি হবে তোমার থিওরি বেসড আর কি, যে এখানে আমরা আজকে অনেক কিছু থিওরি পড়বো। একটা প্রমাণ আছে, বিশাল বড় একটা প্রমাণ। তো ওই প্রমাণটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ ওই প্রমাণটার উপর বেস করে অনেকগুলো হচ্ছে তোমার সূত্র ডিরাইভ করা যায় আর কি। তো প্রমাণটা একটু আচ্ছা জানা থাকা লাগবে। ঠিক আছে তো আমরা এরপরে আসি। এরপরে আমাদের পড়া লাগবে হচ্ছে এই যে এই প্রমাণটাই, যে ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জি এন্ড প্রেসার অফ এ গ্যাস মলিকিউল ওয়ান অ্যাটমিক। ওয়ান অ্যাটমিক মানে হচ্ছে এক পারমাণবিক একটা গ্যাস মলিকিউল, তার হচ্ছে আমরা হুম, কাইনেটিক এনার্জির ইকুয়েশন দেখবো এন্ড হচ্ছে প্রেসারের ইকুয়েশনটা দেখবো। আচ্ছা, এক ওকে পারমাণবিক বলতে কি বোঝায়, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু একটা এক পারমাণবিক গ্যাস। ও আচ্ছা হিলিয়াম এক পারমাণবিক গ্যাস। হ্যাঁ, আর্গন এক পারমাণবিক, এগুলো আর কি। আচ্ছা, তো হুম দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক হলে কাহিনী কি হইতো, সেগুলো আমরা আজকে দেখবো না, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র ওকে ওয়ান অ্যাটমিক নিয়ে আলোচনা করবো। কিন্তু ওকে, ভাই হাইড্রোজেন H2 না, ওটা দ্বিপারমাণবিক হিসেবে ধরা হয় না? হ্যাঁ, সরি সরি, হাইড্রোজেন না, হিলিয়াম একটা, হিলিয়াম আর্গন। আচ্ছা তাহলে হ্যাঁ, হিলিয়াম আর আর্গন ঠিক এগুলো আছে হচ্ছে এক পারমাণবিক। ওকে হাইড্রোজেন দ্বিপারমাণবিকে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তো আমরা আগের মতো হচ্ছে এখানে একটা থ্রি ডাইমেনশনাল হুম, জায়গা চিন্তা করলাম। তো এই থ্রি হুম, ডাইমেনশনাল জায়গার মধ্যে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের কিছু গ্যাস মলিকিউল আছে। তো এগুলো হচ্ছে আমাদের হুম, সেই গ্যাস মলিকিউল গুলো আমরা এখানে ধরে নিলাম। ওকে, ওকে আচ্ছা, তো এখন আমরা যে কোনো একটা মলিকিউল নিয়ে কাজ করতে চাই, তাই হচ্ছে আমি হচ্ছে ধরো এই একটা মলিকিউল নিয়ে কাজ করতে চাই, এবং এটার বেগের ডিরেকশন আমি ধরলাম হচ্ছে এদিক বরাবর। তো এই মলিকিউলটাকে আমি একটু যদি জুম করে যদি আঁকাইতে চাই, তো এটা হচ্ছে আমার সেই গ্যাস মলিকিউলটা, এবং এটাকে আমরা একটু জুম করে আঁকাই, হুম, তার বেগের ডিরেকশনটা হচ্ছে এদিক বরাবর, ত্রিমাত্রিক আর কি। থ্রি হুম, ডাইমেনশনালে সে কিন্তু চলাফেরা করতেছে। তো এটা যদি ওকে থ্রি ডাইমেনশনালে যদি হয়, তাহলে তার ব্যাগকে আমরা তিনটা কম্পোনেন্টে ভাগ করতে পারি অবশ্যই। হুম তো এটা হবে ঠিক একটা আছে কম্পোনেন্ট, এইটা হবে আরেকটা কম্পোনেন্ট, এবং এটা হবে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তো এই হচ্ছে তার থ্রি ডাইমেনশনালে আমরা তার ভ্যালোসিটিকে ডিভাইড করে দিলাম বা উপাংশে ভাগ করে দিলাম আর কি। তো এখন আমরা এই উপাংশগুলোর একটু নাম দিই। ধরো এই অণুটার ব্যাগ হচ্ছে C1, হ্যাঁ হুম আচ্ছা, ধরো C1ই বল। তো এবং ঠিক এই আছে যে মলিকুলটা থাকবে তার অবশ্যই একটা ম্যাস থাকবে, সেটাকে আমরা বললাম হচ্ছে এখানে M। এবং তার ওকে মানে থ্রি ডাইমেনশনাল যেহেতু, তো ভ্যালোসিটি গুলাকে হুম ধরো আমরা বললাম হচ্ছে এক্স অক্ষ বরাবর তার ভ্যালোসিটি হচ্ছে U1, তারপর ধরো ওয়াই অক্ষ হুম বরাবর তার ভ্যালোসিটি V1, আর জেড অক্ষ বরাবর তার ভ্যালোসিটি হচ্ছে W1। ঠিক আছে, ওকে এই জিনিসটা আছে। তো এখন আমি এই হুম সি কে চাইলে কিন্তু এভাবে লিখতে পারবো, যে ধরো C1 ইকুয়াল মানে ভেক্টর দিয়ে যদি লিখি, তাহলে আমি কি লিখতে পারবো, যে ইউ হুম ওয়ান আই ক্যাপ, হুম U1 i ক্যাপ প্লাস V1 j ক্যাপ প্লাস ভি প্লাস ওয়ান জে ক্যাপ ওয়ান প্লাস কে হচ্ছে ক্যাপ W1 k ক্যাপ। ওকে ওকে, তো এখন এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এটা তো হচ্ছে একটা ভেক্টর, তাহলে এটার হুম মডুলাসটা যদি নিই, তাহলে কি হবে, যে √U1 স্কোয়ার প্লাস ভি হুম ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়ান ঠিক স্কোয়ার আছে তো এখন আমি এখানে C1 স্কোয়ার যদি করে দিই, তাহলে এটার বদলে আমি কি লিখতে পারবো, U1 স্কোয়ার প্লাস ভি হুম ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে W1 স্কোয়ার, এই জিনিসটা আমি লিখতে পারবো। আচ্ছা, তো এখন তাহলে খেয়াল করো যে যে কোনো একটা গ্যাস মলিকিউলের জন্য কিন্তু তার মেইন ভ্যালোসিটি কোনটা ছিল, C1টা। এখন এই C1 কে হচ্ছে হুম আমরা তিনটা ডাইমেনশনে চিন্তা করে নিলাম, তিনটা ডাইমেনশনে চিন্তা আচ্ছা করে নিলাম। হুম তো এখন এই গ্যাস মলিকিউল কিন্তু একই সাথে তিনটা ডাইমেনশন বরাবর কি সে চলাচল করবে, মানে উম, ধরো আমি না যদি বলতে বলি যে তার ধরো লব্ধি বরাবর আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো এদিক বরাবর যাচ্ছে, তার মানে কি আমি মানে হুম এরকম একটা কথা বলতে পারি কিনা, যে সে আসলে হুম তিনটা এক্সিস বরাবরই সমান বেগে চলাচল করতেছে। এই যে যেহেতু সে লব্ধি তিনটে বরাবর চলতেছে, তিনটা হুম এক্সিস বরাবরই তার ব্যাগের যে কম্পোনেন্ট গুলা, সেগুলো আসলে সেম। হুম মানে আমি এখানে বলতে চাচ্ছি এই যে U1 হুম V1 W1 হুম এদের ভ্যালু গুলো সেম হবে, আমি এই জিনিসটা বলতে চাইছি এখান থেকে। কারণ ওকে সে কিন্তু সে ধরো এই এই পয়েন্ট থেকে সে ধরো এই পয়েন্টে আসলো, ধরো হচ্ছে হুম সে এইরকম একটা পয়েন্টে আসলো, তো এই এরকম পয়েন্টে আসার জন্য তার ব্যাগটা কি, মানে তিনটা ডাইমেনশন বরাবর কিন্তু ইকুয়ালি থাকবে। ধরো যে কোনো একটা ডাইমেনশন বরাবর তার ব্যাগের কম্পোনেন্ট যদি বেশি হয়ে যায়, তাহলে কি সে একটু হুম মানে 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 ও তার পথ আচ্ছা থেকে বিচ্যুত হয়ে যাবে আর কি। আমি এই জিনিসটা বুঝাইতে বুঝতে পারছি চাইতেছি। বুঝতে পারছি তার মানে আমাদের লাস্ট কথা হচ্ছে এটা,
যে এখানে আমরা এগুলারে চাইলে এভাবে লিখতে পারবো যে u1 স্কোয়ার প্লাস v1 কেও আমি কি লিখতে পারবো u1 স্কোয়ার প্লাস ইউ ওয়ান। w1 কেও চাইলে আমি লিখতে পারবো u1 স্কোয়ার। এটা তো ক্লিয়ার? হুম। আচ্ছা, তো এখান থেকে আমরা তাইলে এরপরে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে, তো এবার খেয়াল করো আমরা এখান থেকে ধরো বললাম হচ্ছে এটা কি থাকলো, আমার যে c1টা থাকলো, c1 স্কোয়ারটা থাকলো। আচ্ছা, হুম। তো c1 স্কোয়ার সমান আমরা তাহলে কত বলতে পারি, যে 3u1 স্কোয়ার। ঠিক আছে। 3u1 স্কোয়ার, আচ্ছা। তো এখন তুমি খেয়াল করো যে এই যে জিনিসটা, উম হুম। 3u1 স্কোয়ার, আচ্ছা হইলো এটা। তো এখন এখান থেকে হুম। আমরা u1টা একটু আলাদা করে নিই। তাহলে ইউ ওয়ান স্কোয়ার সমান কত বলা যায়, যে c1 স্কোয়ার থ্রি বাই ওয়ান হচ্ছে স্কোয়ার তিন। বাই। হুম। তিন থাকলো এটা, আচ্ছা। আমরা এতটুকু পর্যন্ত এটা রাখা দিলাম, এই জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা। তো এই জিনিসটা কিন্তু তোমার এমসিকিউ তেও বিভিন্ন সময় কাজে লাগতে পারে, যে একটা হুম। গ্যাস অণুর তিনটা হুম। ডাইমেনশন বরাবর যে ভ্যালোসিটির উপাংশগুলো থাকে, সেই উপাংশগুলো হুম। যে বর্গটা থাকে বর্গটা কিন্তু আমার সেম হয়। ঠিক আছে, তো এই জিনিসটা একটু হুম। কেয়ারফুল থাকা লাগবে আর কি। আচ্ছা। তো আমরা হচ্ছে এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের জানা লাগবে, আমি হচ্ছে ধরো এখানে যে প্লেট আছে, হ্যাঁ মানে এটার এটার কয়টা তল আছে, 6টা তল আছে। তো 6টা তলের হুম। মধ্যে ধরো আমি হচ্ছে ডান দিকের যে তলটা আছে, এই তলটা নিয়ে আমরা একটু হুম। কথাবার্তা বলতে চাই। আচ্ছা। তো ধরো এখানে যে তলটা, সেই তলটারে আমরা একটু এখানে ড্র করি। এই হচ্ছে আমার সেই ডান দিকে যে তলটা আছে, এটা। আচ্ছা। তো এখন চিন্তা করো যে গ্যাস অণু, বা ওই যে আমার M1 যেটার ভরটা ছিল, ম্যাসটা ছিল M1 ভরের, হুম। গ্যাস অণু x অক্ষ বরাবর ব্যাগটা কত ছিল, আমার u1 ছিল। এটা কি ছিল x ইউ অক্ষ ওয়ান। বরাবর হুম। যে ব্যাগটা, আচ্ছা। তো আমরা ধরো শুধুমাত্র তার x অক্ষ বরাবর ব্যাগটা নিয়ে যদি চিন্তা করি, তাই হচ্ছে এরকম যে ধরো হুম। এখানে হচ্ছে আমার সেই গ্যাস মলিকুলটা আছে, এবং তার x অক্ষ বরাবর ব্যাগটা যদি চিন্তা করি, তাই সে হচ্ছে এইভাবে যাইতেছে u1 ব্যাগে। মানে আমরা আপাতত ওই যে বাকিগুলোকে একটু সাইডে রাখতেছি, v1 আর w1 কে আপাতত সাইডে রেখে আমরা জাস্ট u1টা কনসিডার করছি। কেন ওকে। শুধুমাত্র u1 কনসিডার করতেছি এটা একটু পরে দেখবো। মানে আমরা ওকে। তিনটার জন্য তিনবার ক্যালকুলেশন করবো আর কি। যে v1 আর হুম। w1 না থেকে যদি u1 থাকতো সেক্ষেত্রে কি হইতো, আরেকবার হচ্ছে u1 হুম। আর w1 না থেকে যদি শুধু v1 থাকতো সেক্ষেত্রে কি হইতো, আবার আরেকবার হচ্ছে u1 আর v1 না থেকে যদি w1 থাকতো সেক্ষেত্রে কাহিনী কি হতো। আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ওকে। ওকে, তো ঠিক আমরা আছে। ধরে নিচ্ছি যে এদিক বরাবর আমাদের ব্যাগটা হচ্ছে কত u1, হুম। এদিক বরাবর ব্যাগ হচ্ছে আমাদের u1, আর এটা হচ্ছে আমার ms। আচ্ছা, এটা আসলে কোন প্লেনটা নিচ্ছি আমরা, হচ্ছে এই যে তলটা আছে এই তলটা নিচ্ছি, যে ডান হুম। দিকে যে তল আছে সেই তলটাকে আমরা কাউন্ট করতেছি। তো এটা ওকে। হচ্ছে এদিক বরাবর যাবে, আচ্ছা। তারপর কি এখানে ধাক্কা খাই আবার উল্টা দিক বরাবর ব্যাক করবে, এবং কত বেগে ব্যাক করবে, হুম। ঠিক সেম u1 বেগে ব্যাক করবে। এর বরাবর। তো এটা যদি হুম। আমরা পজিটিভ ধরি তাহলে এটা ধরবো কি আমরা নেগেটিভ ধরবো। নেগেটিভ। হুম। তো এখন এখান থেকে আমরা যদি বলি যে তার ইনিশিয়াল ভরবেগটা কত ছিল, তাহলে পি হুম। ইনিশিয়াল বা এম পি ইউ ওয়ান এ ওয়ান। যদি বলি, হ্যাঁ তো সেটা আসবে হচ্ছে আমার m u1, আর p2 হুম। সেটার জায়গায় আমি কত বলতে পারি, মাইনাস মাইনাস এম। m মাইনাস এম ইন্টু ইউ ওয়ান। u1। আচ্ছা, তো এখন তাহলে আমি যদি বলি যে এখানে ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে, যে ভরবেগের টু এম কতটুকু ইউ ওয়ান। পরিবর্তন হয়েছে, মানে যে দ্বিগুণ হয়ে গেছে। ডেল্টা পি টু এম ইকুয়াল ইউ ওয়ান। p2 মাইনাস হচ্ছে p1। বা এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি মাইনাস। যে m যদি কমন নেই তাহলে এখানে আসবে কত, মাইনাস u1 মাইনাস হচ্ছে u1, হুম। দ্যাট মিনস আসবে -2m u1। হুম। আচ্ছা, এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনটা পাই। এখন আমরা যদি ভরবেগের পরিবর্তনের মডুলাস ভ্যালুটা যদি জাস্ট চিন্তা করি, যে মডুলাস অফ হুম। ডেল্টা পি কত আসবে, জাস্ট 2m u1, এটা আসলো। হুম। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত কেন এগুলো ক্যালকুলেট করছি এখন একটু বলি। তো আমাদের বের করা লাগতো কি, কাইনেটিক এনার্জি এবং হচ্ছে প্রেশার। তো ধরো আমরা প্রথমে প্রেশারটাই যদি বের করতে চাই, আচ্ছা প্রেশার বানানটা মনে হয় একটু ভুল হয়েছে এখানে, এখানে ডাবল এস হবে, হ্যাঁ, ঠিক ডাবল করে এস এর দিচ্ছি। জায়গাটা ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে প্রেশারটা ক্যালকুলেট করতে চাইতেছি। তো প্রেশারটা আমি পাবো কই থেকে, ফোর্স বাই এরিয়া থেকে পাবো। ফোর্স আবার পাবো হুম। কই থেকে, যে তোমার ভরবেগের ভরবেগের পরিবর্তন। পরিবর্তনের হার থেকে। নিউটনের দ্বিতীয় হুম। সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার থেকে কিন্তু আমি ফোর্সটা ফোর্স পাবো। পাবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ফোর্সটা একটু ক্যালকুলেট করি। তাহলে আমাদের ওকে। ভরবেগের পরিবর্তন চলে আসছে, সেটা কিন্তু 2m u1। তো এখন হুম। আমরা একটু ফোর্সটা বের করতে চাই। আচ্ছা, তো আচ্ছা, ফোর্সটা বলতে আসলে কি বুঝাইতেছে, বুঝাইতেছে হচ্ছে এই যে তলটা আমি চিন্তা করলাম, এই তলের মধ্যে অনবরত এই কণাগুলো কি ধাক্কা দিতেছে। তো এই ধাক্কাগুলোর একটা হুম। এভারেজ ভ্যালু কিন্তু থাকবে, একটা এভারেজ ভ্যালু থাকবে। ওই হুম। এভারেজ ভ্যালুটা হচ্ছে আমি চিন্তা করতেছি আর কি, যে ফোর্সের এভারেজ ভ্যালুটা কত। ওকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এফ এভারেজ ইকুয়াল কি, যে ভরবেগের পরিবর্তনের হার, ডেল্টা পি, হুম। মডুলাস অফ ডেল্টা পি বাই হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, তো এখন হুম। ডেল্টা পি এর ভ্যালু কত পাইছি আমরা, 2m u1 পাইছি, আর এখানে আমাদের টিটা থাকলো। তো এখন ঠিক চিন্তা করো আছে। এই যে টি, তার পরিচয়টা কি, যে যতক্ষণ পাওয়ার ধরে ঘর্ষণ। সংঘর্ষটা হবে, হ্যাঁ সংঘর্ষের কথা যদি হুম। চিন্তা করি, যে যতক্ষণ ধরে সংঘর্ষটা হবে,
আমি এখানে প্লেটটাকে আর একটু বোঝানোর ট্রাই করি। এখানে হচ্ছে এইটা ছিল হচ্ছে আমার সেই ডান দিকের প্লেটটা। হুম এটা হচ্ছে আমার সেই ডান দিকের প্লেটটা। এখন অণুটা হচ্ছে ধরো এখান দিয়ে এদিকে আসলো আইসা এই প্লেটের সাথে হুম যে ধাক্কা খাবে, ওই হুম ধাক্কা খাওয়ার যে সময়কালটা, সেই সময়কালটা কি আসলে এই টিটা কিন্তু ছিল। আচ্ছা। ধাক্কা খাওয়ার যে মানে ঘাত সময়কাল সেটা বলটা এক কিন্তু আসলে, কথায়। হ্যাঁ, সেই টিটা ছিল। তো এখন হুম দেখা গেছে যে যে গ্যাস অণুগুলো কিন্তু অনেক দ্রুত ছোটাছুটি করে, যার ফলে এই যে হুম তল আসে, এই তলের সাথে গ্যাসের হুম, অণুর ধাক্কার বা সংঘর্ষকাল যেটা, সেটার ভ্যালু কিন্তু অনেক খুবই কম। কম। অনেক কম। তো ডিডিটি। অনেক কম হওয়ার কারণে যেই কাহিনীটা হয় যে এখানে টি এর ভ্যালু যদি অনেক কম হয়, তো এখানে এফ এর হুম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি হুম কিন্তু আমার এফ এর ভ্যালু কিন্তু অত বেশি হয় না। যে আমরা বাস্তবে যে গ্যাসগুলো দেখি, সেই সেই গ্যাসগুলোর হুম এভারেজ যে ফোর্সটা থাকে, সেই ফোর্সের ভ্যালু কিন্তু এত বেশি হয় না। তাহলে ব্যাপারটাকে সেটা আমরা ঠিক। তাহলে কিভাবে ব্যাখ্যা করতে পারি? ব্যাপারটাকে হচ্ছে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে সেটা হচ্ছে আমরা এখন এটি এর অ্যাকচুয়াল পরিচয়টা কি। অ্যাকচুয়াল পরিচয়টা হচ্ছে হুম মলিকুলটা এই সারফেসটার সাথে কতক্ষণ ধরে মানে সংস্পর্শে ছিল, সংঘর্ষকালটা আর কি। ঠিক আছে। তো আমরা ওই হুম ওই মানে ওই কনসেপ্ট অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে এফ এভারেজ এটার ভ্যালু অনেক বেশি হয়ে যায়, যেটা হচ্ছে আমার বাস্তবে এরকম দেখা যায় না আর কি। তার জন্য আমরা হুম ব্যাপারটাকে হচ্ছে এইভাবে ব্যাখ্যা করি যে এই যে সারফেসটা আছে এবং তার অপোজিটে কি আরেকটা সারফেস আছে, মানে বাম দিকের যে তলটা, হুম এটা হচ্ছে আমার সেই বাম ঠিক দিকের আছে। তলটা। আচ্ছা, তো হুম এখন আমরা যদি চিন্তা করি যে ধরো এই অণুটা এই দেয়ালে মানে ডান দিকের যে সারফেস, এটার মধ্যে একবার সংঘর্ষ খাইলো, এই যেভাবে একবার হুম সংঘর্ষ খাইলো, এভাবে আস্তে আস্তে সংঘর্ষ খাইলো, খাই আবার এখানে আবার ব্যাক করবে, ব্যাক করে কি আবার হুম এইখানে আসবে, তাই তো? মানে হুম সে কিন্তু ঠিক আছে। ক্রমাগত এইভাবে ধাক্কা চলতে খাইতে থাকবে। থাকবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে ধরো এই যে ডান দিকের যে সার্ফেসটা আছে, এটার মধ্যে সে একবার ধাক্কা খাইলো, ধাক্কা খাইয়া সে বাম দিকের দেয়ালে ধাক্কা খাইয়া কি আবার ডান দিকের দেয়ালটার মধ্যে আসবে। মাঝখানের যে ঠিক টাইম আছে। ইন্টারভালটা, ওই টাইম ইন্টারভালটাকে হচ্ছে আমরা এইটি হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা। এই যে এইটিটা মানে তখন দেখা একদমই গেছে, মানে এই দুইবার যেতে, মানে হ্যাঁ, একবার গিয়ে তখন আবার ফিরে আসতে। হ্যাঁ একবার যাবে আবার এখানে মানে ডান দিকের যে সার্ফেসটা ওটার মধ্যে আবার ফেরত আসবে। তাহলে দেখা গেছে আমি এখানে টাইম যদি কাউন্ট করি, তাহলে হচ্ছে আমার এই এভারেজটা বাস্তবের সাথে মোটামুটি মিলে আর কি। বাট শুরুতে যেটা ওকে। ছিল, আমরা যদি শুধুমাত্র সংঘর্ষকালটা যদি হিসাব করতাম, সেক্ষেত্রে এফ এভারেজের ভ্যালু অনেক বেশি আসতো, যেটা বাস্তবের সাথে কিন্তু মিলতো না। ওকে। তো এখন আচ্ছা, আগের পেজটাতে আসি। আমরা এখানে আরেকটু জিনিস একটু কনসিডার করে নিই, সেটা হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল কিউবের যে দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্যকে মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, সেটাকে ধরো আমরা এল চিন্তা করলাম। আচ্ছা, এখানে আমি আরো কিছু জিনিস চিন্তা করে নিই। ধরো তার ভলিউম কত হবে, তাহলে এল কিউব হবে, এখান থেকে এল কিউব। ভলিউমটা এল কিউব হবে। এবং আমরা ধরে নেই যে প্রত্যেকটা অণু, এই যে এই যে প্রত্যেকটা অণু তাদের যে ভর থাকবে, সেটাকে ধরে বলা হচ্ছে স্মল এম। প্রত্যেকটা অণুর ভর হচ্ছে স্মল এম, সেম। যে স্মল এমটা ছিল এখানে। আচ্ছা, তাই এখানে টোটাল কয়টা অণু আছে, এই যে এতটুকু ভলিউমের মধ্যে টোটাল কয়টা অণু আছে? তো আমরা ধরে নিলাম যে মোট অণু সংখ্যা হচ্ছে এন। এন সংখ্যক। মোট ওকে। অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা আমরা ধরে নিলাম এটা হচ্ছে ক্যাপিটাল এন। মোট অণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন সংখ্যক এখানে অণু আছে। তাহলে এখানে আবার টোটাল ম্যাসটা তাহলে কত আসবে? টোটাল ম্যাস আসবে হচ্ছে এম স্মল এল। এন ইন্টু স্মল এম ইন্টু হচ্ছে টু ক্যাপিটাল ক্যাপিটাল এন। এন। তাহলে এখানে আমার প্রত্যেকটা অণুর ভর হচ্ছে স্মল এম, আর এখানে অণু আছে হচ্ছে ক্যাপিটাল এন সংখ্যক। তাহলে এখানে এই যে এতটুকু জায়গার মধ্যে আবদ্ধ যে গ্যাস, সেটার ভর কত আসবে? স্মল এম ইন্টু হচ্ছে এম এল। ক্যাপিটাল এন। ওকে। আচ্ছা, তো আমরা আবার আবার এই কনসেপ্টে ফেরত আসি। তো এই কনসেপ্ট অনুযায়ী আমরা এখান থেকে টি ইকুয়াল, এই জিনিসটা কিন্তু বলতে পারি যে টি ইকুয়াল হচ্ছে কত হবে, যে গ্যাসের একটা ভ্যালোসিটি থাকবে। আচ্ছা, হুম তো গ্যাসের ভ্যালোসিটি কত আমরা চিন্তা করতেছিলাম? ইউ ওয়ান। হ্যাঁ, তাহলে ইউ ওয়ান। ইউন। আর সে কতটুকু দূরত্ব ট্রাভেল করতেছে? টুয়েলভ। কারণ এই যে এটা 12 হচ্ছে এল, হ্যাঁ। এটা হচ্ছে এল, একবার যাচ্ছে আবার ব্যাক আসতেছে। ওকে। তো এখন এই ভ্যালুটা আমরা এখানে যদি বসাই, তাহলে কি হয় একটু দেখি। যে এখানে তো আমার থাকলো হচ্ছে টু এম, ইউ ওয়ানটা থাকলো। হুম আর টি এর জায়গায় আমরা বসাইলাম, এখানে থাকলো টুয়েলভ, আর এখানে থাকলো হচ্ছে ইউ ওয়ান দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি হলো, ওকে। আমার এখানে দুই আর দুই বাদ চলে যাচ্ছে। হুম তাহলে আমার বাকি থাকতেছে হুম যে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড হচ্ছে ঠিক এল, আছে। এই জিনিসটা তো বাকি থাকতেছে। তাহলে এটা আমরা কি পাইলাম? ঠিক এফ আছে। এভারেজের ভ্যালুটা কিন্তু পাই। তো আমার টার্গেট কি ছিল? হুম আমার টার্গেট ছিল প্রেসারটা ক্যালকুলেট করা, প্রেসার ক্যালকুলেট করা। ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে তাহলে এখান থেকে বাই এ। প্রেসারটা বাই করছি। তাহলে প্রেসারটা মানে কি, যে গ্যাসের দেয়ালটার মধ্যে সে কি পরিমাণ প্রেসার জেনারেট করতেছে। তাহলে ওকে। প্রেসার পি করা হচ্ছে আমার এখানে কত আসবে? এফ ডিভাইডেড হচ্ছে এ। এখানে আসবে হুম হচ্ছে এফ ডিভাইডেড এ আসবে। আচ্ছা, তো এম এখন ইউ এই এফ স্কোয়ার এর বাই ভ্যালু এল আমরা কিউব। কত বেশি, যে এম এম ইউ ওয়ান ইউ স্কোয়ার স্কোয়ার, বাই এল কিউব আসবে। হুম এম ইউ স্কোয়ার, আর নিচে থাকলো হচ্ছে এল, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে আমার এল স্কোয়ার, তাহলে এখানে আমি এল স্কোয়ারটা বসাই। এল আচ্ছা, কিউব। তো এই যে এটার আমি কি বলতে পারি? এল কিউব, বা হচ্ছে আমি কি বলতে পারি যে ভলিউমটা বলতে পারি, যে যতটুকু ভলিউম আমার ওকে। গ্যাসটা আবদ্ধ আছে, আমি বলতে পারি এল কিউব। তাহলে এখানে থাকলো হচ্ছে আমার এম, আর এখানে থাকলো হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার, এই জিনিসটা অবশিষ্ট থাকলো। আচ্ছা,
হুম তো এখন আমি এখান থেকে কি বলতে পারি যে এম বাই ভিটাকে আমি এখানে রাখলাম। তো এই যে ভি এর তার পরিচয় কি, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে রো। ভলিউমটা। হ্যাঁ, ভলিউমটা। আর এখানে আবার বাকি তাহলে এটা থাকে হচ্ছে বাই। ইউ ওয়ান স্কোয়ার। তো একটু আগে আমরা হুম। ইউ ওয়ান স্কোয়ার একটা সমীকরণ কিন্তু জেনারেট করে আসছি, সেটা হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার মানে কি ছিল, ও যে সি ওয়ান হুম। স্কোয়ার বাই হচ্ছে থ্রি। বাই 3। হুম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে 3। তার মানে এই ইউ ওয়ান স্কোয়ারের জায়গায় আমরা লিখবো কত, সি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে 3। বাই 3। তাহলে আমাদের প্রেসার হুম। পি ইকুয়াল দাঁড়াচ্ছে কত, যে এম বাই ভি থাকলো, এখানে হুম। একটা ওয়ান থার্ড আসলো, আর এখানে হচ্ছে আমার হুম। সি ওয়ান স্কোয়ারটা থাকলো। আচ্ছা। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে। আচ্ছা, তারপরে আসি। তাহলে আমরা হচ্ছে হুম। প্রেসারের এরকম একটা ইকুয়েশন আমরা পাই। ভালো কথা। হুম। তো এখন এইটা যে পাইছি, এটা কয়টা অণুর জন্য পাইছি এই প্রেসারটা? একটা অণুর জন্য। এটা হচ্ছে একটা অণুর জন্য এন, ও এন দিলে একটা আবার অণুর এটা জন্য, পড়া হচ্ছে কিন্তু। হ্যাঁ হুম। একটা অণুর জন্য। তো এখন আমার তো এখানে একটা অণু নাই, এখানে আমার অনেকগুলো অণু আছে। তাহলে প্রত্যেকটা হুম। অণুর জন্য আমি যদি হিসাব করি, তাহলে আমার পি টোটালটা তাহলে কত আসে, এন যে পি সংখ্যক টোটাল এন ইন্টু। ইকুয়াল, তাহলে আমি যদি লিখি যে এখানে আমার থাকলে হচ্ছে পি ওয়ান প্লাস, এখানে একটা হচ্ছে পি টু প্লাস, এখানে পি থ্রি প্লাস, চলতে চলতে কত পর্যন্ত যাবে, পি এন পর্যন্ত যাবে, কারণ আমার এখানে এন ও সংখ্যক অণু বাই আছে। 3। ওকে। প্রত্যেকটা অণুর জন্য আমার ইন্ডিভিজুয়াল একটা একটা করে প্রেসার আসবে। তো এখন ওকে। এই প্রত্যেকটা প্রেসারের মধ্যে কোন জিনিসটা সেম থাকবে, এই যে এই জিনিসটা হচ্ছে সেম থাকবে, এম বাই ভি ইন্টু ওয়ান থার্ড, এই জিনিসটা সেম থাকবে প্রত্যেকটা ওকে। ইকুয়েশনে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা হুম। এখান থেকে তাহলে কি বলতে পারি যে এম বাই থ্রি ভি, আর এখানে বাকি থাকবে হুম। কত, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি হুম। স্কোয়ার প্লাস ডট ডট চলতে থাকবে, কারণ প্রত্যেকটা অণুর ভ্যালোসিটি কিন্তু আলাদা আলাদা, সবগুলোর ভ্যালোসিটি কিন্তু ইকুয়াল না। সি এন হুম। স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমরা ঠিক পাইলাম। আছে। আচ্ছা, তো এখন আমরা আরেকটু চালাকি করতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে একটা স্মল এম দিলাম, এখানে হচ্ছে একটা সিবি দিলাম। আচ্ছা, এই হুম। সমীকরণটাকে আমি যদি একটা এন দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আমি পরিচিত একটা হুম। জিনিস পাবো কিনা? হুম। পরিচিত একটা এটা জিনিস গড় একটু জাতীয় আগে হয়ে গেছে কিন্তু দেখা পাবো। আসছে। টি স্কোয়ারের তাহলে আমরা বার। একটা কাজ করি এবার, যে এবার এই হুম। পুরোটা জিনিসকে আমরা একটা এন দিয়ে ভাগ করে দিই। হুম। হ্যাঁ, এই যে জিনিসটা এটা হচ্ছে একটা এন দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করলে উপরে থাকবে কত, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট ডট চলতে থাকবে সি এন পর্যন্ত, সি এন স্কোয়ার। আচ্ছা, নিচে একটা এন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ব্যালেন্স করার জন্য হুম। কি একটা এন দিয়ে গুণ করা লাগবে এই জায়গায়। হুম। তাইলে আমরা আলটিমেটলি আমরা টোটাল প্রেসারটা তাহলে কত পাচ্ছি, যে ধরো পিটি এর কথাই যদি বলি, যে টোটাল প্রেসার কত আসতেছে, হুম। ওয়ান থার্ড সামনে থাকতেছে, হুম। তারপর হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল এনটা এখানে থাকতেছে, ক্যাপিটাল। নিচে থাকতেছে কি হুম। ভলিউমটা থাকতেছে, আর হুম। এই জায়গায় আমরা হুম। কি বলতে পারি, এটা সি স্কোয়ার বার, ঠিক মানে আছে। গড় বর্গবেগ। গড় বর্গবেগ এটাই তো ছিল, ঠিক আছে। এই যে হুম। প্রথম স্লাইডে দেখা যাচ্ছিলাম কি, এই যে গড় বর্গবেগ সি স্কোয়ার বর্গবেগ বার, ঠিক আছে। সি স্কোয়ার হুম। বারটা। তো এটা কিন্তু আমার সেই গড় বর্গবেগটা সি স্কোয়ার বারটা। তো আমার এখান থেকে ওকে। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখা লাগবে, যে টোটাল ওকে। প্রেসারটা তাহলে কত, ওয়ান থার্ড এম এন হুম। ডিভাইড হচ্ছে ভি ইন্টু হচ্ছে গড় বর্গবেগটা সি এন, এটা কিন্তু এরকম, ওকে। যে সি স্কোয়ার তার উপর হচ্ছে বারটা এটা। তাহলে এটা কি ছিল, গড় বর্গবেগ। ঠিক আছে। মানে এটাই ফর্মুলা একটা। ওকে। হ্যাঁ, নাইস। এটা হচ্ছে আমার সেই প্রেসারের ফর্মুলাটা। তাহলে আমরা কিন্তু আমাদের টার্গেট কি ছিল, যে এনার্জির ইকুয়েশন দেখবো আর হচ্ছে প্রেসারের ইকুয়েশন দেখবো। তো প্রেশার। প্রেসারের ইকুয়েশন কিন্তু অলরেডি আমার চলে আসছে। তো আমাদের বাকি আছে এবার হচ্ছে এনার্জি ইকুয়েশন। তো এখন এই প্রেসারের ইকুয়েশনটা মানে এটা হচ্ছে আমার মেইন ফর্মুলাটা। এই মেইন ফর্মুলাটাকে একটু ভাঙতে ভাঙতে আমরা কিন্তু আরো অনেকগুলো ফর্মুলা জেনারেট করতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মূল সূত্র টোটাল প্রেসারের। তো আমরা হচ্ছে পরবর্তীতে আসি। হ্যাঁ, তো এই যে মূল সূত্রটা পাইছি, হুম। পরের পেজটাই তো আসছে, হ্যাঁ আসছে। হুম। তো এখন আমরা একটু দেখি, তাহলে আমরা আমাদের যে টোটাল প্রেসারের ফর্মুলাটা কি ছিল, যে ওয়ান থার্ড ছিল এখানে, তারপর হুম। এখানে কি ছিল, যে এম এন ছিল, আর নিচে ভি ছিল, আর আর এখানে ভি সি আর স্কোয়ার বার, ই। এটাই তো ছিল এম ওকে এন। ঠিক আছে। হ্যাঁ, এটাই ছিল। তাহলে পি করে এটা পাইছি। তো এখন আমরা এখানে একটু একটা কাজ করি, তো খেয়াল করো, এখানে এই হুম। যে স্মল এম ইন্টু ক্যাপিটাল এন, এটার আবার আরেকটা নাম ছিল কিন্তু, যে হুম। ওই টোটাল ভলিউমে ভর, টোটাল, টোটাল মাস। হ্যাঁ টোটাল ভরটা কত ছিল, এই যে এইটা, এটা ছিল টোটাল ভর। হুম। তো ধরো টোটাল হুম। ম্যাচটাকে আমি হচ্ছে ক্যাপিটাল এম নাম দিলাম। তাই আমি ওকে। ফর্মুলাটা কিন্তু আরেকটা চেহারা পাচ্ছি, যে পি ইকুয়াল ওয়ান থার্ড এম বাই হুম। ভি, আর এখানে থাকলো সি হুম। স্কোয়ার বা, এই জিনিসটা থাকলো আমার এখানে। ঠিক আছে। তো এখন এম বাই ভি মানে কি, আবার রো বলা যায়, রো। ঘনত্ব। হুম। ঠিক ওই আছে। গ্যাসটার ঘনত্ব রো, আর এখানে থাকলো যে সি স্কোয়ার বারটা থাকলো। তো এইখান থেকে আমি ওকে। যদি এই সি স্কোয়ার বারটাকে যদি একটু আলাদা করি, সি স্কোয়ার বার ইকুয়াল তাহলে কত দাঁড়াবে, যে থ্রি পি বাই রো, ঠিক আছে। থ্রি পি ডিভাইড হচ্ছে রো, এটা আসতেছে। আচ্ছা, হুম। তো এখন এই কোয়েশনটাকে আমি যদি রুট করি, তাহলে আমি কি পাবো, রুট এটা মিস, যদি আমি রুট হ্যাঁ করি, ঠিক তাহলে আছে। রুট ওভার
সিআরএমএস, সি স্কোয়ার এটা থাকলো, রুট মিন আর স্কোয়ার এখানে থাকবে ভেলোসিটি। কত, 3p বাই হচ্ছে root। তাহলে এটাই কি ছিল আমার বর্গমূল গড় বর্গ ভেক্টর। তার মানে আমি সি আর এম এস ইকুয়াল, তাহলে সি আর এম এস, এটা আমরা একটা ফর্মুলা পাচ্ছি, সেটা কত, যে রুট ওভার 3p ডিভাইডেড হচ্ছে রো। পি বাই রুট। তাহলে এই যে ওকে। ফর্মুলা, এটাও কিন্তু আমার মনে রাখা লাগবে, এটা হচ্ছে সিআরএমএস এর ফর্মুলা। ওকে। এখানে পরিচয়টা কি, যে রোটার মানে পিটার পরিচয় কি, যে ওই গ্যাসটা পাত্রের দেয়ালে কি পরিমাণ টোটাল টোটাল চাপ। প্রেসার দিতেছে। হ্যাঁ। ঠিক আছে। আর হচ্ছে রোটা কি, রোটা হচ্ছে ওই গ্যাসটার ঘনত্বটা কত, হ্যাঁ, ডেনসিটি কত সেটা। ওই তো আমাদের পাত্রেই এই তো নাকি হচ্ছে ভাই, একটা সম্পূর্ণ ইকুয়েশন। পাত্রেই? মানে সম্পূর্ণ পাত্রেই তো, ওটা তো সিঙ্গেল অনুন না। কি কি, মানে হ্যাঁ, রোটা মানে মানে গ্যাসের রোটা তো ঘনত্বের কথা বলতেছি, গ্যাসের ঘনত্ব। মানে এটা তো গ্যাস এটা মানে কি, গ্যাসের গ্যাস ঘনত্ব মানে কি তো একটা পাত্র অনু। জুড়ে নাকি? হ্যাঁ, ওদের না সমগ্র, মানে ঠিক ওই আছে। গ্যাসের অনুর ঘনত্ব তো আমার তো সেমই থাকবে, এটা অল্প একটু জায়গা হোক ঠিক আছে। বেশি জায়গা হোক। ঠিক আছে। আচ্ছা, তো এখন সিআরএমএস টা চলে আসলো, আমরা হচ্ছে এখান থেকে আবার আরেকটা ফর্মুলাতে যাই, আরেকটা ফর্মুলা জেনারেট করা যায়, এটা হচ্ছে আমাদের এটাই থাকলো। আচ্ছা, এটা লিখি যে পি ইকুয়াল 1/3, হুম। তারপর ধরো হচ্ছে এখানে আমরা স্মল এন এমটা রাখলাম, ক্যাপিটাল এন বাই ভি রাখলাম এখানে, আর এখানে থাকলো হচ্ছে সি স্কোয়ার, বারটা থাকলো এই জায়গায়। তো এখন এই এন বাই ভি, এটার আবার কি বলা যায়, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। হুম। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো এর আরেকটা ফর্মুলা পাচ্ছি, যে পি ইকুয়াল 1/3, পি ইকুয়াল 1/3 থাকলো, আর স্মল এমটা থাকলো, আর এটা থেকে আমরা একটা স্মল এন নিয়ে আসলাম, আর এখানে আমার সি স্কোয়ার বারটা থাকলো। তাহলে এখানে পরিচয়গুলো একটু লিখে দেয়, যে এনটা কি, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে আয়তনে কোনো। অণুর সংখ্যা, ওকে। একক আয়তনে অণুর সংখ্যা। আর যে এই এম যেটা, এটা কি, হুম। মানে একটা অণুর ভর, একটি অণুর ভর, একটি অণুর ভর। তো এক্সামে কিন্তু এগুলো প্যাচ লাগে, তো একটু কেয়ারফুল থাকবে যে কোন সূত্রে কোনটা অ্যাপ্লাই ওকে। হইতেছে। তাহলে স্মল এমটা হচ্ছে একটা অণুর ভর, আর স্মল এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, যে একক আয়তনে ওকে। কয়টা অণু আছে। ওকে। ওকে, তো এতটুকু হলো, আমরা হচ্ছে এরপরে আগাই। এরপরে আবার এখান থেকে আবার আরেকটা ফর্মুলা আমরা জেনারেট করতে পারি, এটা হচ্ছে ওয়াও। আমাদের এখানে থাকলো পি ইকুয়াল ওয়ান হুম। থার্ড, তো এই ক্যাপিটাল এম বাই ভি এই জিনিসটা আমরা দেখছিলাম, আর এখানে হচ্ছে সি স্কোয়ার, বারটা থাকলো এই জায়গায়। তো এখন হুম। আমরা একটা কাজ করি, যে এই যে ভলিউমটাকে প্রেসারের সাথে গুণ করে দিই, তাহলে পিভি ইকুয়াল থাকতেছে 1/3 হ্যাঁ। এম সি স্কোয়ার, তার উপর বারটা থাকলো। হুম। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, যে এই জিনিসটা আমার কাছে পরিচিত লাগতেছে, যে এম ভি স্কোয়ার বা হচ্ছে এনার্জি। এম, এম ইন্টু ভ্যালোসিটি স্কোয়ার, এম ইন্টু ঠিক আছে। ভ্যালোসিটি স্কোয়ার। তো সামনে যদি একটা হাফ আনতে পারি, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করবে, হুম। গ্যাসের গতিশক্তি রিপ্রেজেন্ট কাইনেটিক করবে। এনার্জি। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে হাফ ওয়ান রাখলাম, বাই সিক্স এম রাখলাম, সি স্কোয়ার বারটাকে রাখলাম। তাহলে ব্যালেন্স করার জন্য কি করা লাগবে, যে একটা টু ওয়ান বাই বাই থ্রি সিক্স গুণ করা দিতে লাগবে। হবে। ওকে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে আমরা বলতে চাই কি, সেটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, যেটাকে হচ্ছে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করবো। আর গ্যাসের কিন্তু হুম। কোনো পটেনশিয়াল এনার্জি নাই, গ্যাসের হচ্ছে যা আছে সবই কিন্তু কিন্তু কাইনেটিক এনার্জি, কারণ গ্যাসের অণুগুলো কিন্তু অলওয়েজ ছোটাছুটি করতে হুম। থাকে। তো তাদের স্থির আমরা থাকে টোটাল না শক্তি কখনো, বলতে, এই জন্য। হ্যাঁ, টোটাল শক্তি বলতে আমরা হচ্ছে সবসময় তার গতিশক্তিটাকে কিন্তু বুঝবো। তাহলে আমার ওকে। আলটিমেটলি এখান থেকে কত দাঁড়াচ্ছে, যে 2/3, এটা হচ্ছে ই থাকতেছে। হুম। তো আমরা এখান থেকে আরেকটা ফর্মুলা কিন্তু পাচ্ছি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল, যে 2/3 ইন্টু হচ্ছে ই, বা এখান ওকে। থেকে আমরা কি বলতে পারি, যে ই ইকুয়াল, হুম। আহ হ্যাঁ, এখানে 2/3 আসলো, তাহলে ইকুয়াল কত আসবে, যে 3/2, 3 PV/2। থ্রি পিভি থ্রি বাই বাই টু টু ইন্টু হচ্ছে পি, এটা থাকতেছে। হুম। তো এখানে কিন্তু আমার হুম। এই ফর্মুলাটা মনে রাখা লাগবে এখান থেকে। ওকে। তো এই ফর্মুলাটা এখান থেকে আমাদের মনে রাখা লাগবে, এইটা। আচ্ছা, এটা থেকে হচ্ছে আমরা আবার এভাবে লিখতে পারি, যে ইকুয়াল পিভি ইকুয়াল, আমরা যদি ওই গ্যাসটাকে যদি আইডিয়াল গ্যাস যদি চিন্তা করি, হুম, তাহলে আমরা যদি এনআরটি। চিন্তা করি এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস হুম। চিন্তা করলে আমরা ইকুয়াল কত বলতে পারি, যে 3/2 ইন্টু এন। এন আর টি, হুম। এনআরটি। এনআরটি। তো এটা কত পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য, ওয়ান অ্যাটমিক কিন্তু, ওয়ান অ্যাটমিক, ওকে। ওয়ান সবগুলোই অ্যাটমিক অনেক গ্যাসের জন্য। যা বললাম। এটা হচ্ছে তার এনার্জিটা। তাহলে আমরা প্রথমে প্রেসারের ইকুয়েশন দেখলাম, তারপর আমরা এনার্জির হুম। ইকুয়েশন আসলাম, যে কত আসলো, 3/2 এন আর টি। আচ্ছা, ওকে। তো এখন এখানে যে এন, সেটা কি ছিল, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা, বা আমরা চাইলে এটা কিন্তু এভাবে বলতে পারি, যে একক আয়তনে অণুর সংখ্যা, বা হচ্ছে মোল সংখ্যা, মোল যে ওখানে কত ওকে, মোল এটা গ্যাস আছে, গ্যাস আছে, মোল সংখ্যাও ওকে। কিন্তু আমরা বলতে পারি, মোল সংখ্যা বলতে পারি। তাহলে এই যে ফর্মুলাটা ওকে। পাইলাম, তাকে আমরা কি বলতে পারি, যে এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি কত, 3/2 এনআরটি। হুম। আমরা এখানে ওকে। যদি লিখি, যে এন মোল গ্যাস, এন মোল গ্যাসের গতিশক্তি কত, এন মোল গ্যাসের হুম। গতিশক্তি হচ্ছে ইকুয়াল
3/2 থ্রি ইন্টু বাই টু nRT। এনআরটি। ওকে। তো এখন আমরা বের করতে চাই যে আমার এক মোল অণুর গতিশক্তি কত, মানে এক মোল অণু না, সরি গ্যাস, এক মোল। এক মোল গ্যাসের গতিশক্তি কত। এক মোল গেছে। তাহলে 1 মোল, তো 1 মোল যেই কথা, অ্যাভোগাড্রোর সংখ্যা কি হুম, একই কথা, কারণ এক মোলেই সেটা তো আমার ঠিক। হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু বা ঠিক আছে। পরমাণু থাকে। ঠিক তাহলে আছে। এক মোল বা Na, হ্যাঁ, এতটা অণুর হুম। গতিশক্তি কত আসবে, Na সংখ্যক এতটি অণুর হুম। গতিশক্তি, এতটি অণুর গতিশক্তি আমরা যদি হিসাব করি তাহলে কি হবে, যে এই এনআরটি কে আমি হচ্ছে কত দিয়ে ভাগ করে দিব, ভাগ করব এই এনে দিয়ে। তাহলে এখানে থাকবে হলো 3/2 ইন্টু, এখানে এন এর মান কত হচ্ছে 1 হয়ে যাবে, কারণ কি এন এর সংখ্যক যে কথা এক মোল কিন্তু একই কথা, তাহলে ওই যে এন এর জায়গায় 1 মোল বসাই দিলাম, এখানে থাকলো হুম। হচ্ছে আরটি আর নিচে থাকলো কত এন, এটা থাকলো। আচ্ছা, হুম। এরপর খেয়াল করো যে তাহলে আমরা এখান থেকে ইকুয়াল তাহলে কত পাচ্ছি, ইকুয়াল 3/2 ইন্টু হুম। যে আরটি আর ডিভাইড ডি হচ্ছে বাই এন এন এ। এ। তো এখন এই যে আর আর মানে কি মোলার গ্যাস ধ্রুবক, আর এন মানে কি অ্যাভোগাড্রো নাম্বার। তো এখন এই আর হুম। ডিভাইডেড এন এ যে রেশিওটা, এই রেশিওটার একটা নাম আছে, তাকে আমরা বলি হচ্ছে কে, কে মানে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট, আচ্ছা, বোল্টজম্যান বোল্টজম্যান। কনস্ট্যান্ট, বোল্টজম্যান। ওকে। বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, তো এটার এসআই এর ভ্যালুটা একটু মনে রাখা লাগবে, তুমি চাইলে ক্যালকুলেটরে বের করতে পারো আর ডিভাইডেড এন এ করে, অথবা চাইলে এই ভ্যালুটা মুখস্থ রাখতে পারো, সেটা হচ্ছে 1.38 ইন্টু টেন ওকে। ইনভার্স 23 জুল পার কেলভিন, জুল পার কেলভিন, ওকে। এটা হচ্ছে তার এককটা। তাহলে আর ডিভাইডেড এন এ তাকে আমরা কি বলতে পারি, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে বোল্টজম্যান ওকে। কনস্ট্যান্টটা যদি এই জায়গায় বসাই দিই তাহলে আমার ইকুয়াল দাঁড়াচ্ছে কত, যে 3/2 এটা হচ্ছে কেটি, কে মানে কি থ্রি বোল্টজম্যান বাই কনস্ট্যান্ট। তো এই ফর্মুলাটা ওকে আমার মনে বাবারে। রাখা লাগবে, ইকুয়াল হচ্ছে থ্রি বুঝতে বাই পারছি টু কেটি। এক। তাহলে এটা কার জন্য, এটা হচ্ছে আমার এক মোল বা NaT অণুর হুম। গতিশক্তি, হ্যাঁ, Na সংখ্যক, ঠিক আছে। এনের এটা সংখ্যা ঠিক হচ্ছে আছে। NaT অণুর গতিশক্তি। আচ্ছা, তো এতটুকু হইলো। বা এটা আমরা চাইলে এভাবে বলতে পারি যে অণুর গড় গতিশক্তি বলতে পারি, হ্যাঁ, অণুর গড় গতিশক্তি। হুম। ঠিক আছে। একটা একটা করে যেহেতু সবগুলোর গড় মিলে এটাই। গড় গতিশক্তি, গড় গতিশক্তি। আজকে লেখাগুলো অনেক বাঁকা তেরা হচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে ফর্মুলা গুলো একটু মনে রাখা লাগবে, যে ইকুয়াল সি হুম। বাই টু কেটি। আচ্ছা, হুম। এই আচ্ছা আচ্ছা, এতটি আচ্ছা, আমি তো এখানে একটা জায়গায় মিস্টেক করছি রে, তা হচ্ছে আবার। এই জায়গাতে বসাইতে মনে হয় ভুল করছি। আচ্ছা, দাঁড়াও, এক মোল বা এন এ অণুর গতিশক্তি কত আসবে, আহা, দাঁড়াও আমি এখানে সাইডে, আচ্ছা এখানেই দেখাই দিই। এটার আচ্ছা। গতিশক্তিটা আসবে হচ্ছে, এখানে তো জাস্ট গুণ হবে, এটা মানে গুণ হবে বলতে এখানে জাস্ট আর টি হবে এটা, কারণ এই যে এতটা যেই কথা, এক মোল তো একই কথা, তাই না, হুম। এক মোল যেই ঠিক কথা আছে। এন এ তো একই কথা, তাহলে কত আসবে, জাস্ট আর টি আসবে। তাহলে এটা যে হুম। আমরা পাইলাম এটা হচ্ছে অণুর, অণুর গড় গতিশক্তি বলতে পারি, অথবা কি একটি অণুর, হ্যাঁ একটি অণুর গতিশক্তি বলতে পারি, একটি আচ্ছা, অণুর একটি অণু। গতিশক্তি, ঠিক আছে। হুম, যখন এবার একটি না, অণুর এবার এনে গতিশক্তি। দিয়ে যখন ভাগ করবো তখন ওটা কাজ হবে। ঠিক হ্যাঁ, আছে। তাহলে এন এ এত সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে 3/2 আর টি। তাহলে একটা অণুর হুম। গতিশক্তির ক্ষেত্রে আমরা কাউন্ট করছিলাম যে 3/2 আর টি ডিভাইড হচ্ছে এন এ, আর টি ডিভাইড ঠিক হচ্ছে আছে। এন এ, তো এটাকে আমরা বলতেছি আলটিমেটলি যে 3/2 কেটি, এই যে এই জিনিসটা ওকে। আর কি। বুঝলাম। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো, যে ইকুয়াল 3/2 কেটি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে আমার একটা অণুর গতিশক্তি যদি বের করতে পারি একটা সেক্ষেত্রে আমি অণুর এটা ইউজ গতিশক্তি। করবো, অথবা অণুর গড় ঠিক আছে। গতিশক্তি যদি বের করতে পারি সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো। ঠিক আছে। আর যদি বের করতে বলে যে আমার মানে এন মোলের গতিশক্তি কত, এন মোলের গতিশক্তি আসবে 3/2 এন আর টি, ওয়ান অ্যাটমিকের জন্য, ঠিক আছে। তো এই ফর্মুলা গুলো কিন্তু বেশ প্যাস লাগে এক্সামে, কারণ এক্সামে হুম। বিভিন্ন আসলে। টাইপের জিনিস বের করতে বলবে, যে এত গ্রামের গতিশক্তি কত, একটা অণুর গতিশক্তি কত, এত মোলের গতিশক্তি কত, হুম। ঠিক আছে। তো আমরা সবগুলোই প্র্যাকটিস আল্লাহ। করবো আস্তে আস্তে, প্যারা নাই। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এতটুকু পর্যন্ত হইলো, তাহলে ইকুয়াল 3/2 কেটি, এটা হচ্ছে আমার একটা অণুর গতিশক্তি। ওকে। এখন এখান থেকে আমরা আরো কিছু ডিরাইভ করতে পারি, যেমন একটা অণুর গতিশক্তি হুম। আমরা ইকুয়াল 3/2 কেটি লিখলাম, 3/2 ঠিক আছে। কেটি। আবার আমরা কি বলতে পারি, যে একটা অণুর গতিশক্তি কি কি বলতে পারি, যে হাফ ইন্টু একটা অণুর ভর ইন্টু ব্যাগ তার উপর স্কোয়ার, এই জিনিসটা বলা যায় একটা অণুর জন্য। হুম, বলা যাচ্ছে। হুম, ঠিক আছে, বলা যায়। তাইলে আমরা অবশ্যই। এখান থেকে আবার লিখলাম হচ্ছে 3/2 কেটি কে রাখলাম এই জায়গায়। তাহলে এবার খেয়াল করো যে হাফ হাফ যদি বাদ দিই তাহলে আমার এখান হুম। থেকে থাকে কত, এমসিএস। এইটা হ্যাঁ। ইকুয়াল, হুম। এখানে কত থাকে, যে 3 কেটি ডিভাইড হচ্ছে এম,
হুম। থ্রি কে টি ডিভাইডেড হচ্ছে এমটা থাকে। তাহলে এখন এই জিনিসটাকে হুম। যদি আমি রুট করে দিই, তাহলে কি আবার আমার সিআরএমএস আবার এর রুট মিন আরেকটা করে ফর্মুলা ফেলবো। আসতেছে। ঠিক আছে। সিআরএমএস এর আরেকটা ফর্মুলা আসতেছে কত, যে রুট ওভার থ্রি কে টি বাই হচ্ছে এম, রুট ওভার থ্রি ঠিক কে টি আছে। বাই হচ্ছে স্মল এম। তো এই ফর্মুলাটাও আমার একটু মনে রাখা লাগবে। তাহলে দেখো এই এতগুলো ফর্মুলা আসতেছে কিন্তু ওই প্রেসারের আমার একটা ফর্মুলা থেকে, ওই যে মূল সূত্র যেটা ছিল আমার, এটাই। কোনটা ছিল, এই যে এইটা, তো এইটা থেকে একটা কিন্তু থেকে আস্তে আস্তে, হ্যাঁ, সবগুলো আস্তে শেষ। আস্তে আসতেছে। তাহলে বুঝতে এখানে পারছি। যে স্মল এম এর পরিচয় সেটা কি, একটি অনুর ভর, একটি অনুর ভর, একটু ধর, একটি ওটা গড়ের অনুর ক্ষেত্রে কথা। ভর। হ্যাঁ, একটা অনুর ভর হচ্ছে স্মল এমটা, আর কে তো বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা জানি। আর টি কি, হুম। টি হচ্ছে আমার ক্যালভিন এই স্কেলের তাপমাত্রা, টেম্পারেচার, কেলভিন স্কেলে তাপমাত্রা। ক্যালভিন স্কেলের টেম্পারেচার। আচ্ছা, তাহলে সিআরএমএস এর আমরা আপাতত কয়টা ফর্মুলা দেখলাম, দুইটা ফর্মুলা, একটা হচ্ছে কত, রুট ওভার থ্রি হুম। পি বাই হচ্ছে রো, আর আরেকটা হচ্ছে রুট ওভার ঠিক। থ্রি কেটি বাই হচ্ছে এম। দুইটা ফর্মুলা হলো। ওকে। তো সিআরএমএস এর আরেকটা ফর্মুলা আমরা চাইলে ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে, খেয়াল করো যে এক মোল গ্যাসের গতিশক্তি, যে এক মোল গ্যাসের গতিশক্তির কথা যদি বলি, ধরো ই দিয়ে যদি প্রকাশ করি, সেটা কত আসতো, যে থ্রি বাই টু এনআরটি, হুম। থ্রি বাই টু এনআরটি আসতো। আচ্ছা, তো এখন এই এক মোল গ্যাসের গতিশক্তিকে আমি চাইলে কিন্তু এভাবে বলতে পারি, যে হাফ ইন্টু ক্যাপিটাল এম সি স্কোয়ার বার, এই যে হুম। এই ক্যাপিটাল এম মানে কি, কি মানে কি ছিল, হুম। যে সবগুলা ঠিক অনুর আছে, ভর। মানে সমগ্র ভর, হ্যাঁ সবগুলো হ্যাঁ, টোটাল মানে ভর। এই যে এক মোলের ভর আর কি। হ্যাঁ, তাহলে হুম। ক্যাপিটাল এম, এটা ইকুয়াল, আমরা যদি বলি এখানে যে থ্রি বাই টু এন আর টি, এন আর টি। হুম। তো এখন খেয়াল করো এখানে দুই দুই যদি বাদ দেই, তাহলে আমার সি স্কোয়ার বার এটা সমান তাহলে কত দাঁড়াচ্ছে, থ্রি আর টি বাই হচ্ছে ঠিক। এম, টি বাই এম, ঠিক আছে। সি আর টি বাই হচ্ছে এম এটা। তো আমরা আলটিমেটলি এখান থেকে খেয়াল করো যে সি আর এম এস, তবে এনটা রয়ে যায় না, এনটা। আচ্ছা আচ্ছা সরি, এন তো বাকি আছে, এই আছে, আচ্ছা। দাঁড়ানো। তো হচ্ছে এক মূল, আচ্ছা এক মূলের জন্য তো আমার এন লেখার দরকার, এক মূলের জন্য হ্যাঁ, তো সে এটা ওয়ান একই হয়ে কথা। যাবে। হ্যাঁ, সে একই হয়ে যায়, ঠিক। আচ্ছা, তাহলে সি আর এম এস ইকুয়াল দাঁড়াবে হচ্ছে রুট ওভার থ্রি আর টি বাই হচ্ছে এম, হুম। থ্রি আর টি বাই হচ্ছে এম, এম। আচ্ছা, তো এই হচ্ছে আমার আরেকটা ফর্ম, ওকে। এই যেটা। তো এইখানে যে ওকে। ক্যাপিটাল এম, এটাকে কিন্তু আমরা চাইলে অনেক সময় আণবিক ভর, হ্যাঁ, এটা দিয়েও রিপ্লেস করতে পারি, আণবিক হুম। ভরটা, ওকে। আণবিক ভর, আণবিক বুঝলাম। ভর। আচ্ছা, বাবা, এক ফর্মুলা অনেক বড় কিছু। তাহলে আমরা সিআরএমএস এর সবগুলা ফর্মুলা যদি একসাথে করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, যে সিআরএমএস, হুম। এটার একটা ফর্মুলা হুম। কি ছিল, যে রুট ওভার থ্রি পি রুট ওভার থ্রি ডিভাইড হচ্ছে পি বাই রো, রো। আর হুম। এটা কি বেশি, যে রুট ওভার থ্রি কে রুট টি ওভার বাই হচ্ছে থ্রি এম, কে টি বাই ছোট হাতের এম। স্মল হুম। এম। এটা হচ্ছে হুম। কি আমার একটা অনুর ভর। আবার কি পাইছি, যে হুম। রুট ওভার থ্রি আর টি থ্রি আর টি। ডিভাইড হচ্ছে ক্যাপিটাল এম, হুম। ক্যাপিটাল এম কি সব ছিল, ক্ষেত্রে আণবিক থ্রিটা ভর পাইছি। রয়ে যাবে। হুম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিআরএমএস এর এই হচ্ছে আমার সেই তিনটা ফর্মুলা, ঠিক আছে। তো ওকে। এই তিনটা ফর্মুলার কিন্তু ম্যাথ আছে অনেক, তো একটু কেয়ারফুল থাকবে। ওকে। আচ্ছা, তো আমাদের মোটামুটি হচ্ছে এটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, সবগুলো ফর্মুলা যদি একসাথে লিখে দিই, তাহলে দেখো কি, তাহলে সিআরএমএস এর এই তিনটা ফর্মুলা পাইছি। আচ্ছা, গতিশক্তির আবার হুম। কি কি ফর্মুলা ছিল, যে তোমার থ্রি বাই টু গতিশক্তি। পিভি একটা ফর্মুলা ছিল, পিভি। হুম। আবার কি ছিল, যে ঠিক থ্রি আছে। বাই টু এনআরটি। এগুলা হুম। কার জন্য, এন মূলের জন্য, হ্যাঁ, এন মূলের জন্য, এন ওকে, মূলের হ্যাঁ, জন্য। অনেকগুলো। আর একটা অণুর গতিশক্তি কি ছিল, ইকুয়াল থ্রি বাই টু কেটি, একটা অণুর জন্য, থ্রি বাই টু হুম। কেটি, ঠিক আছে। একটা অণু, থ্রি বাই টু কেডি, ওকে, একটা একটি, অণুর জন্য এটা। একটা অণুর জন্য আমার হিসাবটা হচ্ছে এরকম আছে। তো এখান থেকে এই ফর্মুলা গুলো একটু মনে রাখা রাখবে, আর চাইলে প্রমাণটা একটু মনে রাখতে পারো, ওকে। কারণ প্রমাণটা যদি ঠিক। বুঝে বুঝে একটু মনে রাখতে পারো, তাহলে হচ্ছে বাকি ফর্মুলা গুলো ইজিলি চলে আসে আর কি। সেটা ঠিক। ঠিক আছে, তাহলে